স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। বাংলাদেশের ইতিহাসে আরেক শোকাবহ দিন আজ। 4 দশক আগের এই দিনে ভোরে কারাবন্দী অবস্থায় নিহত হন মহান মুক্তিযুদ্ধের জাতীয় 4 নেতা। জেল হত্যা দিবসে জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করলো তাদের। এসব নিয়ে আজকের আলোচনা নভেম্বর 3। কথা বলতে স্টুডিওতে আছেন সাবেক প্রধান তথ্য কমিশনার জনাব মোহাম্মদ জমির, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক। স্বাগত আপনাদের। আমি জনাব মোহাম্মদ জমির, আপনার কাছে জানতে চাইবো যে কারা হেফাজতে থাকার সময় জাতীয় 4 নেতাকে হত্যা করা হলো, কূটনৈতিক পর্যায়ের প্রভাব কি ছিল, অন্যান্য দেশ বিষয়টি তখন কিভাবে নিয়েছিল, আপনারাও বিষয়টি তখন, আপনি কূটনৈতিক কর্মকর্তা ছিলেন, আপনাদেরকেও বিষয়টি কিভাবে ফেস করতে হলো সেই সময়টার কথা যদি আমাদেরকে একটু বলতেন। ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আজকে, এবং বিশেষ করে আমার অন্য একটা এ ব্যাপারে আমার চিন্তাধারা। কারণ 1972 সালের জানুয়ারি 21 তারিখে যখন আমি আসি লন্ডন থেকে ফিরে ঢাকায়, ক্লারিজ হোটেলে দেখা হলো বঙ্গবন্ধুর সঙ্গে। উনি বললেন তুই চলে আয়। আমি রাজনৈতিক আশ্রয় নিয়েছিলাম লন্ডনে, কিন্তু আসার পরে যখন ওনার সাথে দেখা করতে গেলাম 21 তারিখের রাতে, সেদিন ওই মিটিংটা যেটা হচ্ছিল, যেটা এখন ফরেন অ্যাফেয়ার্স ট্রেনিং ইনস্টিটিউট, যেটা তখন গণভবন ছিল, সেখানে এই 4 জন নেতা তারা একসঙ্গে বসে ওনার সাথে কথা বলছিলেন। সো মাই ফার্স্ট ইন্টারাকশন উইথ দ্য নিউ গভর্নমেন্ট included all 4 of them. আপনি 1972 সালে কথা বলছেন? 1972 সালের 21 জানুয়ারি রাতে কথা বলছেন। এবং তার পরবর্তীতে অবশ্য বহুবার তাদের সাথে, কেন আমি পরিচালক ছিলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারত ডেস্ক নিয়ে, সেই সূত্র ধরে ছিলাম। কিন্তু 75-এর ঘটনা যখন ঘটে তখন আমি দেশের বাইরে, এবং আমার কাছে খুবই আশ্চর্য লাগলো তখন আমেরিকান যে এখানে ছিল একজন ব্যক্তি, তিনি পরবর্তীতে কনসাল জেনারেল হয়ে লিবিয়া যান, এবং তার কাছ থেকে পরবর্তীতে আমি শুনি যে আমেরিকানরা প্রভাব বিস্তার করেছিল, আয়োজন করেছিল যাতে এখান থেকে তারা ব্যাংককে যেতে পারে। তারা খুনিরা এবং খুনিরা ব্যাংকক থেকে পরবর্তীতে ওখান থেকে যখন তাদের সেই দেশের রাষ্ট্রের যে প্রধানমন্ত্রী ছিল, তিনি যখন বলেছিলেন যে এরা এখানে থাকতে পারবে না, তখন তাদের বোধহয় সংযোগ ছিল লিবিয়া যায় তারা। কিন্তু আমি যেটা বুঝি না সেটা হচ্ছে, আমার কাছে একটা জিনিস সুস্পষ্ট নয় যে কি করে মানবাধিকার লঙ্ঘন করার পরে একটা ব্যক্তি কিংবা ব্যক্তিবর্গ তারা আইন ভঙ্গ করে ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করতে পারে। আমরা এই জিনিসটা আমাকে আইনগত দিক থেকে পরবর্তী আমি বহুবার জিজ্ঞেস করেছি, কেন এই যে সকল দেশে এরা এখন খুনিরা আশ্রয় নিয়েছে, তাদের দেশের রাষ্ট্রদূতকে আমি জিজ্ঞেস করেছি পরবর্তীতে বিভিন্ন জায়গায়, বিদেশে যখন রাষ্ট্রদূত ছিলাম, যে আমি বললাম যে হাউ ক্যান ইউ গিভ অ্যাসাইলাম টু দিস পিপল যারা খুনি। তো এইখানে তোমার এই মাধ্যমে বলবো যে আন্তর্জাতিক আইনের দুটো দিক আছে, এবং আন্তর্জাতিক আইনে যেখানে কিনা ক্রুজ মিসাইল ব্যবহার করে, ড্রোন ব্যবহার করে লোকজনকে মেরে সেটাকে কোলাটারাল ড্যামেজ বলে আখ্যায়িত করা যেতে পারে এবং করা হয়, কিংবা চড়াও হওয়া যে আরেকটা দেশের অভ্যন্তরে গিয়ে সেখানে একজন লোককে খুন করা যেতে পারে, এখানে আমরা যেহেতু যেতে পাচ্ছি না, আমরা আনতে পাচ্ছি না খুনিদের। আমি আসলে আপনাকে স্পেসিফিকলি জানতে চাইছিলাম যে তখন আপনি যে মিশনের দায়িত্বে ছিলেন, তখন আপনাকে কিভাবে এই জিনিসটার জবাব, আপনি কি জবাব দিয়েছেন, এবং আপনি যখন আবার ফিরে এসে সরকারে আসলেন তখনও বা আপনি আসলে আমার এইটুকু, তখন ওখানে যিনি ছিলেন রাষ্ট্রের, আমাদের যে দূতাবাসের ট্রিপলিতে দূতাবাসের প্রধান ছিলেন, অ্যাম্বাসেডর ছিলেন, তার নাম ছিল অ্যাম্বাসেডর জমির উদ্দিন আহমেদ। তিনি হচ্ছেন এয়ার ভাইস মার্শাল তওয়াব সাহেবের ছোট বোনের হাজবেন্ড। আমার নামও জমির ছিল, কিন্তু আমি তখন দূতাবাসের প্রধান ছিলাম না। শুধু এইটুকু আমি জানি যে এরা রশিদ, ফারুক, ডালিম একবার আসে, তারা বেনগাজির থেকে আসে, ট্রিপলিতে আসে, এবং তখন আমি বলেছিলাম যে আমাকে চাকরি ছেড়ে দিতে পারমিশন দেন, আমি এদের সাথে কোনো ওঠা বসা করতে পারবো না, কথা শুনতে চাই না। আমার কামরায় ঢুকেছিল, আমি বললাম যে আপনারা আমার কামরা থেকে উঠে চলে যান। আপনার সাথে তখন that was that. পরবর্তীতে সরকারের তরফ থেকে আমাকে, I was moved away to Ottawa. আচ্ছা, I left and went away to Ottawa. অধ্যাপক আনোয়ার হোসেন, বঙ্গবন্ধুর হত্যার পর আপনারা প্রথমে কোনো বিপদে ছিলেন না, মানে যেরকম মনে হয় আর কি, যে 7 নভেম্বরের পরে আসলে আপনাদের উপর
নিপীড়নটা শুরু হয়েছে। এর আগে আমরা দেখি খালেদ মোশাররফকে অজনপ্রিয় করতে তাকে ভারতের দালাল হিসেবে তার বিরুদ্ধে জাসদ গণবাহিনী প্রচারণা চালিয়েছিল। আমি আসলে আপনার কাছে জানতে চাইবো যে জাতীয় 4 নেতাকে হত্যার সে প্রেক্ষাপটটা বলা এবং ভারত জুজু কাজে লাগানোটার যে অভিযোগ আপনাদের বিরুদ্ধে, মানে তৎকালীন আপনাদের বিরুদ্ধে যে উঠে, কিন্তু সাংবাদিকতার সঙ্গে ভালোভাবেই যুক্ত এবং সে সময় যদি একটু অনুসন্ধান করেন, যেটাকে বলে একটা ইনভেস্টিগেটিভ একটা মাইন্ড নিয়ে, তাহলে দেখবেন সেই সময় প্রেস ক্লাবে আতিকুল আলম, যিনি তখন সম্ভবত বিবিসির সংবাদদাতা ছিলেন, তিনি একটা খবর প্রেস ক্লাবে রটিয়ে মারা গেলেন কিছুদিন আগে, এবং তার সঙ্গে এনায়েতুল্লাহ খানও ছিলেন, তিনি তো আরো পরিচিত। তারা জানালেন যে ভারতের সঙ্গে যোগসাজশে একটা অভ্যুত্থান হচ্ছে এবং সেখানে তাজউদ্দিন সাহেবের একটা চিঠি আতিকুল আলম সাহেবের হাতে আছে। সেই চিঠি দেখতে চাওয়া হলো, তিনি সেটা দেখাতে পারলেন না, কিন্তু তিনি সেটা বললেন। এবং সেখান থেকেই কিন্তু এই যে ৩রা নভেম্বরের যে অভ্যুত্থানটি, যেটা খালেদ মোশাররফের নেতৃত্বে পরিচালিত হয়েছিল, সেটা একটা যে ভারতীয় স্পন্সর্ড একটা অভ্যুত্থান হিসেবে চিত্রিত হলো এবং জনমনে ছড়িয়ে পড়লো। তার আরও কারণ ছিল, কারণ সেই জেল হত্যার পরে, যেটা আজকের ৩রা নভেম্বরের জেল হত্যা, যার মধ্য দিয়ে 4 জন জাতীয় নেতাকে হত্যা করা হলো কারাগারের অভ্যন্তরে, তার পরের দিন 4 তারিখে সকাল 11টার দিকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে একটা মিছিল বেরোলো এবং সেই মিছিলে ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন এবং আওয়ামী লীগেরও কিছু অংশ, কিন্তু প্রধানত ছাত্রছাত্রীরা, তারা সেই মিছিল নিয়ে বঙ্গবন্ধুর বাড়ি পর্যন্ত যায় এবং সেই মিছিলে যে খালেদ মোশাররফের ভাই রাশেদ মোশাররফ এবং খালেদ মোশাররফের মা, তারা সেই মিছিলে একেবারে সামনে ছিলেন। তো একদিকে খালেদ মোশাররফের নেতৃত্বে অভ্যুত্থানটি হচ্ছে, অন্যদিকে এই ঘটনা, আর যে আগের যে দুটো ঘটনা বললাম, এর মধ্য দিয়েই কিন্তু ব্যাপারটা প্রচারণায় চলে আসে যে এটা একটা প্রো ইন্ডিয়ান একটা কু হচ্ছে। তবে ওই যে বললেন যে আগের কিছু কথা বলেছেন, যেটা সত্য নয় অবশ্য, যে বঙ্গবন্ধু হত্যার পরে আপনারা খুব নির্বিঘ্ন ছিলেন, 7ই নভেম্বরের পরে একেবারেই এটা অসত্য কথা, আমি মিথ্যা কথা বলবো না, কারণ এটা জানার ভুলের জন্য বলছেন হয়তো। খন্দকার মোশতাক ক্ষমতায় আসার পরে জাসদের উপর যে নিপীড়ন নেমে এসেছিল, তারা তো সরাসরি খন্দকার মোশতাক এবং খুনি চক্র, তারা জাসদ এবং কর্নেল তাহেরকে তাদের সরকারে যোগ দিতে বলেছেন একেবারে যেদিন অভ্যুত্থান হয়েছে সেদিন সকালে, কারণ কর্নেল তাহের সেদিন সেই বেতারে নিজেও গিয়েছিলেন। সত্য যে জাসদ স্বাগত জানিয়েছিল আসলে নতুন? না, একেবারেই না, কখনো না। তারা একেবারে শুরুর থেকেই, এটা কর্নেল তাহেরের যে জবানবন্দি সেখানেই উল্লেখ আছে, এবং সেখানে এরপর থেকে জাসদের উপর যে নিপীড়ন এবং হত্যাকাণ্ড, এবং সেটা তারা করেছিল, আমার স্পষ্ট মনে আছে যে তারা অস্ত্র উদ্ধারের নামে সেনাবাহিনীর থেকে একটা সারা দেশব্যাপী সাঁড়াশি আক্রমণ চালায়, তিনিও হয়তো এই কথা জানেন। এবং সেই সময় সেই নিপীড়নগুলো নেমে আসে, এবং এর আগে রক্ষী বাহিনীর সময় যে নিপীড়ন হয়েছে এবং হত্যাকাণ্ড হয়েছে, অনেকাংশে সেগুলোকে ম্লান করে দিয়েছে সেই সময়ের হত্যাকাণ্ডগুলো। সুতরাং সেই কথাটা সেভাবে সত্য নয়। আর ৩রা নভেম্বরের যে অভ্যুত্থান, যেটা খালেদ মোশাররফের নেতৃত্বে পরিচালিত হয়েছিল, সে অভ্যুত্থানের ওপর কিন্তু একটা বই আছে, খুবই বলা যায় সবচেয়ে অথরিটেটিভ বই হচ্ছে এটা। কারণ এখানে ওই যে মেজর নাসির উদ্দিন, তিনি ট্যাঙ্ক রেজিমেন্টের একজন অফিসার ছিলেন, মুক্তিযোদ্ধা, প্রখ্যাত মুক্তিযোদ্ধা। বলা যায় যে তিনি কিন্তু এই অভ্যুত্থানের রূপকার ছিলেন এবং তিনি এই বইটা লিখেছেন। এবং সেখানে তিনি বলছেন যে খালেদ মোশাররফের নেতৃত্বে অভ্যুত্থানটি পরিচালিত হওয়ার পেছনে যে যুক্তিগুলো ছিল, যে সেনাবাহিনীর মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে, কারণ খুনি চক্র তারা কোনো আইন মান্য করছে না, এবং জেনারেল জিয়াউর রহমান, যিনি চিফ অফ স্টাফ হয়েছেন সেই বঙ্গবন্ধুকে হত্যার পরে, তিনিও সেখানে তিনি কিছুই করছেন না, সেই জন্য তাকে সরিয়ে দিতে হবে এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। এবং এই অভ্যুত্থানে তারা কিন্তু কর্নেল তাহেরকেও যুক্ত করতে চেয়েছেন। 115 পৃষ্ঠার মধ্যে আমি এই জন্য এটা লিখে আছে যে তারা, মেজর হাফিজ তা এখনো জীবিত আছেন, মেজর হাফিজের বাসায় কর্নেল তাহেরের সঙ্গে তারা আলোচনাও করেছেন এই 3রা নভেম্বরের অভ্যুত্থানের আগে, যে বাংলাদেশে যেটা ঘটে গেছে এটাকে আমাদের প্রতিরোধ করতে হলে যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, এবং কর্নেল তাহেরকেও তারা এটাতে যুক্ত করতে চেয়েছেন। কিন্তু দুর্ভাগ্যবশত যখন অভ্যুত্থানটি তারা করেন, সে সময় আর কর্নেল তাহেরকে তারা এটার সঙ্গে যুক্ত করেননি। কর্নেল তাহেরকে যুক্ত করার আরও কারণ ছিল, কারণ কর্নেল তাহের সেনাবাহিনীতে ছিলেন না, তিনি ছিলেন সেই 72 সালেই কিন্তু তিনি সেনাবাহিনী থেকে পদত্যাগ করেছেন। তিনি বেসামরিক জীবনে ফিরে গিয়েছিলেন, রেজার্ভ অর্গানাইজেশনের পরিচালক ছিলেন, কিন্তু
জাতীয় সমাজতান্ত্রিক দলের সঙ্গে তিনি যুক্ত ছিলেন, কারণ তিনি মুক্তিযুদ্ধ করেছেন বাংলাদেশে, একটা সমাজতান্ত্রিক বাংলাদেশ, একটা জনগণের সেনাবাহিনী, এই ধরনের একটা বাংলাদেশ তিনি চেয়েছেন। সেটা যখন হয়নি, সেই জন্য সেনাবাহিনী থেকে ছেড়ে এসেছেন, কিন্তু বিপ্লবী রাজনীতির সঙ্গে তিনি যুক্ত থেকেছেন। প্রফেসর আনোয়ার হোসেন, আমি আবার আপনার কাছে আসবো। আমি একটু জেনারেল ইব্রাহিমকে শুনি, কিন্তু আমি দর্শকদের সহ আমাদের গবেষক দলের সহ আমার প্রশ্নটিও আমি করে রাখি। সেনাবাহিনী বাইরে থেকে সেনাবাহিনীর মধ্যের যে শৃঙ্খলা ফিরিয়ে আনার যে চেষ্টা, সেটিকে আপনি খুব মানে সেটা আমি ভালো করে দিতে পারবো। জি, সেটি আপনিও এর সঙ্গে অনেকটাই জড়িত ছিলেন, সেটা স্বাভাবিক কিনা, সেটি দরকার ছিল কিনা, এবং তার মাধ্যমে আসলে চেইন অফ কমান্ড অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা। জেনারেল ইব্রাহিম, আপনার কাছে আমি জানতে চাইবো যে আমি প্রশ্ন করার আগে আপনি সেই সময়কার অভিজ্ঞতা যদি আপনি একটু আমাদের বলেন। আপনি সেই সময় চাকরিতে ছিলেন এবং সেই সময় 3 নভেম্বর, 7 নভেম্বর, আগের পরের 15 আগস্ট একটু যদি আপনি বলতেন। আপনাকে ধন্যবাদ, দাওয়াত দিয়েছেন। আজকে 3 নভেম্বরের দিনটা বাংলাদেশে শেষ হয়ে যাচ্ছে, পৃথিবীর অন্যত্র হয়তো সূর্য উঠছে মাত্র 3 নভেম্বরের। আপনাকে ধন্যবাদ, ইন্ডিপেন্ডেন্ট টিভিকে। সম্মানিত দর্শক শ্রোতাকে আমি শ্রদ্ধা জানাচ্ছি, আসসালামু আলাইকুম এবং বিসমিল্লাহির রহমানির রহিম বলে চেষ্টা করব আপনার উত্তরটা দিতে। আমার সেই সময় যারা তরুণ অফিসার ছিলাম, যাদের বয়স 22, 23, 24, 25, 26, 27, 28, 30 এরকম, তারা আসলে খুব টকবগে ছিল আর কি, যে যা হয় একটা নতুন সেনাবাহিনীতে। এবং তার মধ্যে যারা মুক্তিযোদ্ধা, তারা আরও বেশি সক্রিয় ছিল, সক্রিয় শারীরিক কর্মকাণ্ডে, দৌড়াদৌড়িতে, অফিস আদালত চলানোতে, অফিস আদালতে কাজকর্ম করা এবং মানসিকভাবেও। তো আমিও আমার যারা এখানে জড়িত, যে প্রফেসর আনোয়ার হোসেন সাহেব যে বইটির রেফারেন্স দিয়েছেন, মেজর নাসির উদ্দিন সাহেবের লেখা বই। মেজর নাসির উদ্দিন সেনাবাহিনীতে, পাকিস্তান সেনাবাহিনীতে ছিলেন, আমার থেকে 6 মাস সিনিয়র। তিনি পাকিস্তানিদের বন্দিশালা থেকে পালিয়ে, রংপুরের লোক ওনাকে বন্দি করে নিয়ে এসেছিল অন্যত্র, সেখান থেকে পালিয়ে উনি এবং বদিউজ্জামান উভয়ে মুক্তিযুদ্ধ যোগদান করেছিলেন এবং অতঃপর ওনাদেরকে মুক্তিযুদ্ধের হেডকোয়ার্টার, জেনারেল ওসমানীর হেডকোয়ার্টার 3 নম্বর সেক্টরে দিয়েছিল পোস্টিং। আমি তখন 3 নম্বর সেক্টরে ছিলাম, অর্থাৎ আমরা অতি ঘনিষ্ঠ একই সঙ্গে যুদ্ধ করেছি এবং মনে হয় এখন থেকে 1.5-2 বছর আগে ওনার সঙ্গে শেষ গল্পটা করতে পেরেছি, এর মধ্যে আর যাওয়া আসা হয়ে ওঠে নাই। তো মেজর নাসির উদ্দিন 3 নভেম্বরের ঘটনায়, তিনি সাজোয়া বাহিনীর অফিসার বা আর্মার্ড কোরের অফিসার। মেহরবানি করে খেয়াল করুন যে 15ই আগস্টে যেই সাজোয়া রেজিমেন্ট, ট্যাঙ্ক রেজিমেন্ট বলেন বা আর্মার্ড রেজিমেন্ট বলেন, বাংলায় সাজোয়া রেজিমেন্ট বলেন, যাকে নিয়ে, যাদের সৈন্যকে নিয়ে এবং গোলাবিহীন ট্যাঙ্কের কামানকে মানুষকে দেখিয়ে 15ই আগস্টে ঘটানো হয়েছিল, সেটারই অফিসার ছিলেন নাসির সাহেব। ওটা তখন পরিচালনা করেছিলেন সৈয়দ ফারুক রহমান সাহেব। আর 3 নভেম্বরে নাসির সাহেবরা সেটার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে কাজ করেছেন, কারণ তখন তো ফারুকের বিরুদ্ধে গিয়েছে। 3 নভেম্বরের অভ্যুত্থানটি আমরা যদি ইংরেজি ভাষায় বলি কুদেতা। তো আমি ওই মুহূর্তে, মানে 73-এর অক্টোবরের পরে আমি 2nd বেঙ্গল রেজিমেন্ট থেকে চলে আসছি। আমার জন্ম 2nd বেঙ্গলে, আমার মুক্তিযুদ্ধ 2nd বেঙ্গলের সঙ্গে, আমার প্যারেন্ট রেজিমেন্ট 2nd বেঙ্গল, কলজার টুকার 2nd বেঙ্গল। তো আমরা 2nd বেঙ্গল থেকে চলে আসছি, আমার ট্রান্সফার হয়েছে আর্মি হেডকোয়ার্টারে। তো সেখানে চাকরি করতাম, কিন্তু অফিসার মেসে থাকি, ব্যাচেলার। আমার বিয়ের কথাবার্তা চলতেছিল, নিজে ওদিকেও দৌড়াদৌড়িতে ছিলাম, ব্যস্ত ছিলাম। পিতামাতা মুরব্বীরা আসা যাওয়া করছে, এর মধ্যে আবার এইসব ঘটনা নিয়েও দৌড়াদৌড়ি হচ্ছে। ব্যাচেলারদের প্রত্যেকেরই রুমটা একটা কনফারেন্স রুম হয়ে যায় আর কি। 15ই আগস্টের পরে সেনাবাহিনীতে এটা একটা কথাই ছিল, এটা লুকানোর কোনো কিছু নেই, সকলেই সাক্ষী দিবে যে হোয়াট টু ডু, হাউ টু রিমেডি দি সিচুয়েশন, হাউ টু রেক্টিফাই দি সিচুয়েশন। কারণ মনে হচ্ছিল দেশটা চালানো হচ্ছে বঙ্গভবন থেকে, এবং যারা 15ই আগস্টের ঘটনার নায়ক ছিলেন তারা এটা চালাচ্ছেন। সেনাবাহিনীর জ্যেষ্ঠ অফিসাররা সেটাকে মেনে নিচ্ছিলেন না, কিন্তু মেনে না নিলেও হাউ টু ওয়ার্ক আউট এ রেমেডি। মেহরবানি করে খেয়াল করবেন, আমার বক্তব্যটা একজন কনিষ্ঠ অফিসারের বক্তব্য, যে তখন পর্যবেক্ষক ছিল। আমি কোনো ঘটনায় সম্পৃক্ত হইনি তখন। যদি আমার বিয়ের তাড়াহুড়া না থাকতো তাহলে হয়তো সম্পৃক্ত হয়েই যেতাম কোনো একদিন, কারণ বন্ধু বান্ধব সব হয়ে গেছে। মেজর ইকবাল হোসেন চৌধুরী সুনামগঞ্জের, মেজর হাফিজউদ্দিন বীর বিক্রম, ক্যাপ্টেন তাজুল ইসলাম, মেজর নাসির উদ্দিন, এই সকলেই তো আমরা যারা একসঙ্গে মেসে থাকতাম সবাই জড়িত হয়ে গেছে। তো আমি যেটা বলছি, 3 নভেম্বরের ঘটনাটা রাত্রেবেলা, মধ্যরাত্রে ঘটেছে। আজকে 3 নভেম্বর দুটো কারণে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে সেদিন একটি মিলিটারি কুদেতা হয়েছিল, এটা একটা ঘটনা। আরেকটা ঘটনা হচ্ছে যে জেলখানায় 4 জন জাতীয় নেতাকে হত্যা করা হয়েছিল। দুটো রকমের তাৎপর্য।
আমি আপনার অনুমতি নিয়ে শ্রদ্ধা জানাতে চাই আগে জাতীয় নেতাদের প্রতি। আপনার শ্রদ্ধা জানানোর এই পর্যায়ে জেনারেল ইব্রাহিম আমরা একটা বিরতি নেবেন, আমরা একটা বিরতি নিয়ে আপনার কাছ থেকে আমরা শুরু করব। শুধু প্রফেসর আনোয়ার হোসেনকে আমি একটু বলতে চাই যে বিচারপতি হাবিবুর রহমান তার বাংলাদেশের তারিখ বইতে বলছেন যে 7ই নভেম্বর মেজর জেনারেল জিয়াউর রহমানের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছিল জাসদ। আপনি যদি ওই প্রেক্ষাপটটাও একটু বলেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরে আসি, আমরা জেনারেল ইব্রাহিমকে শুনে তারপর আপনাকে একটু শুনবো। আমরা একটা বিরতি নিচ্ছি। ফিরে এলাম আজকের বাংলাদেশে। জেনারেল ইব্রাহিম, আপনি বলছিলেন সে সময়কার প্রেক্ষাপট 75 সালের। সব গল্প তার এই টিভিতে সংক্ষিপ্ত সময় হবে না। আমি আপনাকে একটা বই উপহার দিতে চেয়েছিলাম, বইটার নাম মিশ্র কথন, 500 পৃষ্ঠা, এয়ারপোর্টের কাছে দোকানে পাবেন। আমি আপনাকে উপহার দেবো, আপনি কিনতে হবে না। সেখানে এই নভেম্বরের ঘটনাটা 100 পৃষ্ঠা ব্যাপী আমার মূল্যায়নটা আমি লিখতে চেষ্টা করেছি। তো 3 নভেম্বরে যে ঘটনাটা ঘটে গেল, সেই নভেম্বরে একটা ঘটনা আমার দৃষ্টিতে এবং আমার মূল্যায়নে কেন ওনারা করেছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফ পরবর্তীতে প্রমোটেড মেজর জেনারেল, পরে আবার রিসাইন্ডেড, আই রিয়েলি ডোন্ট নো। অর্থাৎ ওনারা তৎকালীন সেনাপ্রধান, অর্থাৎ অগাস্টের 24 তারিখ থেকে যিনি সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বীর উত্তম, উনাকে গৃহবন্দী করলেন। 3 নভেম্বরে তাহলে 3টা ঘটনা ঘটে গেল। দুটোর সঙ্গে ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফ বা যারা কুদেতা করলেন তারা জড়িত, তাদের সিদ্ধান্ত জড়িত। একটা হচ্ছে জিয়াউর রহমান সাহেবকে গৃহবন্দী করা, একটা হচ্ছে বঙ্গভবনে যে চ্যালেঞ্জ করা সরকারকে এবং তাদের পতনের জন্য চেষ্টা করা, কু মেকারদেরকে টাস্কিং করার জন্য চেষ্টা করা, আরটা তাদের অজান্তে যেটা ঘটে গেল 4 জাতীয় নেতার হত্যা। তো ওনাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল। আপনি কেন বলছেন যে তাদের অজান্তে ঘটছিল 4 জাতীয় নেতার হত্যাটা? আমার মনে হচ্ছে যে ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফ এবং ওনার যে টিম, ওনাদের অজান্তে ঘটনাটা ঘটেছে। আচ্ছা, ওনাদের জানতে ঘটেছে এরকম কোন শক্ত যুক্তি বা তথ্য আমাদের কাছে আজ পর্যন্ত আসে না। আমি বিশ্বাস করতে প্রস্তুত এবং করবই আচ্ছা যে ওনাদের জানতে এটা ঘটতে পারতো না। একটু তো আপনি প্রশ্ন করেছিলেন 3 নভেম্বরের জি ঘটনাটা। 3 নভেম্বরের ঘটনা আপনি আলোচনা করতে গেলেই তার পূর্বাপর প্রেক্ষাপট এবং তার ইমিডিয়েট পর উভয় জিনিসটা এসে যাবে। রাইট। 3 নভেম্বরে সেনাবাহিনীর একটা ক্ষুদ্র অংশ জড়িত ছিল। 3 নভেম্বরে সেনাবাহিনীর আনুষ্ঠানিক কাঠামো জড়িত ছিল। অর্থাৎ আমি ব্যাখ্যাটা দিয়ে দিই এরকম, সেনাবাহিনী প্রধান জিয়াউর রহমান সাহেবকে যখনই গৃহবন্দী করলেন, এর পরবর্তী জ্যেষ্ঠ অফিসার বাংলাদেশ সেনাবাহিনীতে দায়িত্ব অনুযায়ী যিনি ছিলেন, তিনি ছিলেন চিফ অফ দি জেনারেল স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফ। তিনি তো কুদেতা লিড করলেন, তিনি তো অভ্যুত্থানটা নেতৃত্ব দিলেন। তাহলে বাকি সেনাবাহিনী আনুষ্ঠানিক কাঠামো মোতাবেকই কিন্তু অংশগ্রহণ করার কথা, কিন্তু সকলে করে নাই, কারণ আন্তরিকভাবে সকলে এটাকে সমর্থন করে নাই। এটা হলো একজন কনিষ্ঠ অফিসার মেজর ইব্রাহিমের মূল্যায়ন বক্তব্য। শুধু 3 নভেম্বর প্রসঙ্গে, 7ই নভেম্বর প্রসঙ্গে আপনি জিজ্ঞেস করলে পরে বলবো। আমি শুধু এখন ছোট করে যাচ্ছি, সেই সময়কার কনিষ্ঠ কর্মকর্তা মেজর ইব্রাহিম কি সমর্থন করেছিলেন খালেদ মোশাররফকে 3 নভেম্বরের সময়? খালেদ মোশাররফ সাহেবের যে ঘটনাটা আমি সমর্থন করেছিলাম যে উনি একটা উদ্যোগ নিচ্ছেন পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে। যখনই আমার কাছে এরকম একটা মূল্যায়ন আসলো, যেটা আজকে 3 তারিখে প্রথম আলো পত্রিকায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আব্দুল গফফার হালদার বীর উত্তম, যিনি ওই সময় 22 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক ছিলেন এবং যিনি ওই সময় ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফ এবং কর্নেল শাফাত জামিলের ডাইন হাত ছিলেন, এই কুদেতার মূল শক্তি যিনি ছিলেন, তিনিও লিখেছেন যে এই কলাবাগান এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যে মিছিলটি এসেছিল এবং খালেদ মোশাররফ সাহেবের ভাই রাশেদ মোশাররফ সাহেব যে নেতৃত্ব দিয়েছেন এবং সেখানে খালেদ মোশাররফ, রাশেদ মোশাররফ সাহেবের সম্মানিতা মা উপস্থিত ছিলেন, এই মিছিলের স্লোগানগুলি মানুষকে এই বার্তা দিয়েছে যে এটা ভারতীয় স্পন্সর্ড একটা মিউটিনি। রাইট অর রং আমি মন্তব্য আমি আবার একটু কিন্তু সরি, ভারতীয় স্পন্সর্ড বারবার কথাটা ব্যবহার, আমি তখন ছিলাম না দেশে, ভারতীয় স্পন্সর কেন বলা হলো? যে আওয়ামী লীগকে রিইনস্টেট করার জন্য না, কিন্তু আওয়ামী লীগ মানে কি ভারত? আওয়ামী লীগ মানে ভারত না, আওয়ামী লীগ আর ভারতের মধ্যে সুসম্পর্ক আছে বিবিধ কারণে। নাকি এইটা ভারত স্পন্সর নাকি পাকিস্তানি স্পন্সর, যাতে করে না আসলে এখন রাশেদ মোশাররফ সাহেবকে পাকিস্তান স্পন্সর করবে কি আমি জানি না। 7ই এমনকি তাহলে আমরা আসলে এটা অন্য এমএসএস জমির আমরা আসলে এটা অন্য করতে চলে যাচ্ছি। একটা মিনিট, সরি খালেদ, কথা হচ্ছে যে 3ই নভেম্বর যদি বলা হয় ভারত স্পন্সর, তাহলে কি 7ই নভেম্বর পাকিস্তান স্পন্সর? আমি জানি না তো, আমি তো আপনাকে বলতেছি যে গফফার হালদার সাহেবের কলামটা পড়েন, যিনি ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফের ডাইনার ছিলেন, যারা সেখানে সক্রিয় নায়ক ছিলেন, যারা সক্রিয় মহানায়ক ছিলেন, তাদের সঙ্গে আপনারা কথা বললে পরিস্থিতিটা পাবেন। আজকের তরুণ প্রজন্ম সেটা বুঝবে না, ডিফিকাল্ট।
আমি আপনাকে আমার ভাষ্য দিচ্ছি না কোনো মতেই, আমি শুধু বলছি যে ঢাকা মহানগরে 3 নভেম্বরের সন্ধ্যা 4 নভেম্বর থেকে এই কথাটাই বাজারে এসেছে, মানুষের মনে 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 ছড়িয়ে গিয়েছে। এবং আরো ছিল, যেমন সেনাবাহিনীর ভিতরেও ছিল। কি ছিল সেনাবাহিনীর ভিতরে ছিল, এটা তো সিনিয়র অফিসারদের ঝগড়া, সৈনিকদের একটা অংশ বলছিল এটা তো সিনিয়র অফিসারদের মারামারি। আমার মনে হয় যে জেনারেল ইব্রাহিম অনেকখানি বলেছেন। আমি একটু শুধু উদ্ধৃত করতে চাই, তিনি যে এইচ এম গাফফারের কথা বলছিলেন, তিনি আসলে বলছিলেন, তিনি তাকে উদ্ধৃত করছে, তিনি বলছেন স্বাধীনতা যুদ্ধের ঘোষক সেটি কোট আনকোট হিসেবে সেনাবাহিনীর সাধারণ সৈনিকদের মধ্যে মেজর জেনারেল জিয়াউর রহমানের বিপুল জনপ্রিয়তা ছিল, তাই জিয়াকে অন্তরীণ রাখা সৈনিকেরা পছন্দ করে নাই। খালেদ মোশাররফ 3 নম্বর পর বিভিন্ন ক্যান্টনমেন্টকে সাধারণ সৈনিকদের এটা বুঝাতে চেষ্টা করেছে, সেটা করা হয় নাই। ইতিমধ্যে কর্নেল তাহের এবং জাসদের নেতারা প্রচারণা চালালেন যে মেজর জেনারেল খালেদ মোশাররফ ও কর্নেল শাফায়াত জামিল ভারতের দালাল, এটা এইচ এম গাফফার বলছেন। এদিকে বিচারপতি হাবিবুর রহমান বলছেন জিয়াউর রহমান যখন ফিরে এলেন 7 নভেম্বর তখন প্রত্যাবর্তনকে স্বাগত জানালো জাসদ। অধ্যাপক আনোয়ার হোসেন, আপনি যদি একটু বলতেন। হ্যাঁ, যেটা দিয়ে আমি শুরু করেছি, এটা আমি শুনেছি, এটা এইটুকুই জানি জি জি, যে তার 3রা নভেম্বরের অভ্যুত্থানের প্রেক্ষাপটটা একটু বলেছি জি, এবং সেখানে যেটা জেনারেল ইব্রাহিমও বললেন যে সেনাবাহিনীর মধ্যে এটা নিয়ে একটা ব্যাপক আলোচনা ছিল যে সেনাবাহিনীর শৃঙ্খলা ভেঙে পড়েছে এবং সেই শৃঙ্খলা ভঙ্গের ঘটনাটা ঘটিয়েছে বঙ্গবন্ধুর খুনিচক্র, এবং সেই খুনিচক্র বহাল আছে, কিন্তু অন্যদিকে জেনারেল জিয়াউর রহমান কোনো ব্যবস্থা নিচ্ছেন না। এই প্রেক্ষাপটেই কিন্তু এবং সেটার আবেদনও ছিল, এবং সেই আবেদনে এই পুস্তকের মধ্যেও আছে আমাদের তখন মেজর ইব্রাহিম এবং মেজর নজরুল, তারাও কিন্তু এই 3রা নভেম্বরের অভ্যুত্থানের সঙ্গে ছিলেন, একেবারে স্পষ্ট বর্ণনা আছে এখানে। এবং তারা শুধুমাত্র যে তারাই করেছিলেন, যেমন আমি রাশেদ খান মেননের কথা এখানে আছে, জিয়াউদ্দিন যিনি ঢাকার ব্রিগেড কমান্ডার ছিলেন এবং 72 সালে কর্নেল তাহেরের মতো সেনাবাহিনী ছেড়ে চলে গিয়েছিলেন, তাকে যোগাযোগ করার কথা আছে। কর্নেল তাহেরের সঙ্গে তারা বৈঠকও করেছিলেন, কিন্তু যখন অভ্যুত্থানটি হলো তখন কিন্তু তারা নিজেরাই অভ্যুত্থানটি করলেন, তাদের সঙ্গে যোগাযোগ রইল না। আর অন্যদিকে যা ঘটনা ঘটতে থাকলো, আপনারা স্মরণ করুন যে সেই 2রা নভেম্বর থেকে রাত থেকে শুরু করে 6 নভেম্বর পর্যন্ত এই সময় বাংলাদেশে কোনো সরকার ছিল না, এবং সে সময় সবাই দেখলো যে শুধু দেন দরবার হচ্ছে, টেলিভিশনে রুনা লায়লার গান হচ্ছে, কিন্তু দেশে কোনো কিছু আছে বলে, সরকার আছে বলে সেটা বোঝা যাচ্ছে না। এবং এমন একটা পরিস্থিতি, অন্যদিকে রটনা হয়ে গেছে যে এটা একটা ভারতীয় না, এই কথাগুলি যদি না বলি তাহলে তো আপনি আপনার এই কথার উত্তর কি করে পাবেন? আচ্ছা স্যার, আপনি একটু বলতে হবে, আমি একটু মাঝখানে একটু প্রশ্ন করতে চাই। না, আপনি আমার কথাটা একটু শুনে নিন, আপনি তো অনেক কথা শুনছেন, যদি না শুনেন এই 2 মিনিটের কথাই তো এগুলো ব্যাখ্যা হবে না স্যার, বলেন। এবং সেই পরিস্থিতিতে তারা তাহলে তাদের অরিজিনাল যে শৃঙ্খলা ফিরে আনবে, সেখানে কি হলো, জিয়াউর রহমানকে বন্দী করা হলো, অন্যদিকে খুনি চক্রের সঙ্গে দেন দরবার চললো খালেদ মোশাররফদের সঙ্গে, এবং সেই যে খুনি চক্র তারা ইতিমধ্যে কিন্তু জাতীয় 4 নেতাকে হত্যা করে ফেলেছে, এবং তাদের সঙ্গে নেগোসিয়েশন হলো কি জন্য, ওই তোয়াব এবং নৌবাহিনীর প্রধান তাদের ব্যাচ লাগিয়ে দিচ্ছেন খালেদ মোশাররফের মেজর জেনারেল, মানে চিফ অফ স্টাফের। সুতরাং এই অবস্থার মধ্যে সেনাবাহিনীর মধ্যে যেটা হয়ে গেল যে এরা তো এটা তো হচ্ছে একেবারে ঊর্ধ্বতন সেনা অফিসারদের আরেকটা প্রাসাদ ষড়যন্ত্র, এবং শৃঙ্খলা তো এরাও ভঙ্গ করছেন। তারা যেখানে খুনিদের গ্রেপ্তার করবেন, তাদের আইনের আওতায় আনবেন, তারা তাদেরকে বের করে যেতে দিলেন, আর অন্যদিকে চিফ অফ স্টাফকে তারা বন্দী করলেন। এই একটা অবস্থার মধ্যে সাধারণ সৈন্যরা কর্নেল তাহেরের কাছে আসলেন, কারণ কর্নেল তাহের যদিও তিনি সেনাবাহিনী ছেড়ে দিয়েছেন, কিন্তু তিনি সক্রিয় আছেন। আর আপনি আরেকটা কথা বলছিলেন যে সেনাবাহিনীর মধ্যে এই ধরনের সংগঠন করা কিংবা বাহির থেকে এটা কি চলে নাকি, এই কথাটা যে এত বাতুল মনে হলো আমার কাছে, এটা যদি না হতো তাহলে বাংলাদেশ হতো না। আর বাংলাদেশ হওয়ার পরে, বাংলাদেশ মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশ, সেই বাংলাদেশে পাকিস্তানের মতো সেনাবাহিনী ছিল বলে বঙ্গবন্ধুকে আমাদের হারাতে হয়েছে, এবং সেই কারণে একজন মুক্তিযোদ্ধা হিসাবে কর্নেল তাহের এবং যারা মুক্তিযুদ্ধ করেছেন, এই যে জাসদ যারা তৈরি করেছে, যাদের মধ্য দিয়ে উদ্ভব হয়েছিল, তারা একটা প্রয়োজন মনে করেছেন বাংলাদেশে এই অসম্পূর্ণ মুক্তিযুদ্ধকে সম্পন্ন করতে হবে, এবং সেই জন্যেই তাহলেই মাত্র সেনাবাহিনীর মধ্যে শৃঙ্খলা ফিরে আসবে এবং বাংলাদেশে একটা সত্যিকারের অভ্যুত্থান। এই কথা ঠিক, এটা না হলে বাংলাদেশ হতো না, কিন্তু বাংলাদেশ হওয়ার পর এরকমটা হওয়া ঠিক হয়েছে না, বাংলাদেশ তো হয়নি। বাংলাদেশ তো সত্যি বাংলাদেশের রাষ্ট্র, বাংলাদেশের রাষ্ট্রে যদি এই ধরনের সেনাবাহিনী রাখা হয় তাহলে কি বাংলাদেশের সেই স্বপ্ন আমাদের ধারে কাছে আমরা যেতে পেরেছি? স্যার, আর এই বক্তব্যটা তাহলে ঠিক না যে ওই আপনি যে 3 থেকে 6 নভেম্বরের কথা আপনি বলছিলেন, সে সময় কর্নেল তাহের এবং জাসদের নেতারা স্পেশালি আপনি প্রচারণা চালালেন যে মেজর জেনারেল খালেদ মোশাররফ, কর্নেল শাফায়াত জামিল ভারতের দালাল, এই কথাটা কি ঠিক স্যার?
না, আমাদের একটা লিফলেট গিয়েছিল। জি, আমাদের সেই লিফলেটটি, আমার কথা এইভাবে নাও বলতে পারেন, কারণ আমি খুবই সামান্য আপনি খুবই গুরুত্বপূর্ণ ইয়াই ছিলেন না, সুতরাং আমি প্রচারণা চালানোর প্রশ্ন আসে না। প্রচারণাটা আমাদের অবশ্যই একটা লিফলেট ছিল 5ই নভেম্বরে, এবং সেটা সেনাবাহিনীর ভেতরে সেই ইয়াই ছিলেন না, সুতরাং আমি প্রচারণা চালানোর প্রশ্ন আসে না। প্রচারণাটা আমাদের অবশ্যই একটা লিফলেট ছিল 5ই নভেম্বরে, এবং সেটা সেনাবাহিনীর ভেতরে সেই লিফলেট ছড়ানো হয়েছিল ব্যাপকভাবে, এবং সৈনিক সংস্থা সেটা করেছিল, এবং সেখানে সে কথা উল্লেখ ছিল যে, কারণ ইতিমধ্যে তো সেই প্রচারণা হয়ে গেছে। আপনাদের মনে রাখতে হবে যে সেই সময়টায় যেখানে তাদের কথা কর্নেল তাহের সহ সবাইকে যুক্ত করা তারা করেননি, এবং তাদের সমস্ত বিষয়গুলো দেখে মনে হচ্ছে যে এই ধরনের একটা অবস্থা সেনাবাহিনীর মধ্যে রটনাও হয়ে গেছে। সেই অবস্থায় কিন্তু সেই কথাটি ছিল, যেটা হচ্ছে ভারতের পক্ষ থেকেই এই ধরনের একটা ষড়যন্ত্র হয়েছে এবং খালেদ মোশাররফ নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু পরবর্তীতে কিন্তু এটা প্রমাণিত হয়েছে যে কোনোভাবেই কিন্তু এটা ভারত স্পন্সর্ড কোনো অভ্যুত্থান ছিল না। সেটা পরবর্তীতে কিন্তু সেই সময়ে সেই যে যখন কোনো সবকিছু সমস্ত আমাদের যে রাজনৈতিক যে কার্যকলাপ সম্পূর্ণ বন্ধ এবং দেশে বেতার সবকিছুই বন্ধ, সেই অবস্থায় কিন্তু সেই ধরনের রটনার প্রেক্ষিতেই কিন্তু এই ধরনের আমি বলবো সেই ভুলটা কিন্তু হয়েছে। কিন্তু জিয়াউল খালেদ, আমার একটা প্রশ্ন, জিয়াউল খালেদ মোশাররফকে যখন মারা হলো, মেরে ফেলা হলো, তখন কেন কেউ প্রতিবাদ করলো? আমরা একটা বিরতি নিয়ে ফিরি। আপনি প্রশ্নটা যদি আরেকটু বড় করে করেন যে জেনারেল খালেদ মোশাররফকে যখন মারা হলো তখন কেন কেউ প্রতিবাদ করলেন না, সেটি যেমন একটি প্রশ্ন। তারপরে আপনাদের কূটনৈতিক করেরও, এমনকি কূটনৈতিক করের যখন একটি মানে সামরিকায়ন ঘটলো 1975 সালের শেষ বছরে এসে, তখন আপনাদের জন্য চাকরি করাটা কতটা কঠিন ছিল বা কতটা সহজ ছিল, আপনারা কত সহজে যেটি মেনে নিলেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে অ্যাম্বাসেডর জমির। আপনি বলছিলেন যে 3 নভেম্বরের সেই খালেদ মোশাররফকে হত্যার প্রতিবাদ কেন করা হলো না। আমি আপনাকে জানতে চাইছিলাম যে আপনারা যারা যখন দেখলেন যে আসলে আমি যদি বলি যে কূটনৈতিক বাংলাদেশকে রিপ্রেজেন্ট করাটার একটা সামরিকায়ন ঘটলো, বা একটা যে আমরা জেনারেল শফিউল্লাহকে মালয়েশিয়া যেতে দেখলাম, আপনি বলছিলেন বিরতির সময় যে একে খন্দকার বোধে চলে গেলেন অস্ট্রেলিয়াতে, আরো বিভিন্ন জায়গায় যাদের 75-এর ষড়যন্ত্র যাদের নাম ছিল তারাও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চলে গেলেন। এই বিষয়টিকে আপনারা তখন কিভাবে দেখছিলেন? কিভাবে আর দেখবো, মানে দেখবো যে অপশাসনের প্রক্রিয়া কতদূর নিয়ে যাওয়া যায়। তারপর আপনি চাকরিতে থাকলেন, থাকতে বাধ্য মানে কি, আমাদের মধ্যে অনেকেই আমরা we tendered our resignation but or we stood by our ground, এবং many of us were brought back. আমরা যদি বিদেশে তখন যদি পোস্টিং কারো থাকে তাকে ঢাকা ফেরত নিয়ে আসা হয়েছে, তাকে ওএসডি করে রাখা হয়েছে, তাকে আমি 3 বার পরিচালকের দায়িত্ব পালন করেছি ডাইরেক্টর হিসেবে, যেটা কোনোদিন কোনো জায়গা হয়নি। I was the first boy in all Pakistan. আমার চেয়ে যারা কিনা হাঁটু সমান বয়স তারা এগিয়ে গেল, হঠাৎ করে তারা হয়ে গেল আমার চেয়ে সিনিয়র। কেন? তারা হচ্ছে 18 বছর বয়সে আর্মিতে জয়েন করেছে, 2 বছর অ্যান্টিডেট সিনিয়রিটি পেল, যুদ্ধে অংশগ্রহণ করেছে, 16 বছরে দেখা যাচ্ছে ফরেন অফিসে তারা যোগ আসছে। সে না, ফরগেট অ্যাবাউট দ্যাট। আমার কথা হচ্ছে খালেদ মোশাররফের ব্যাপারে আমার একটা ছোট্ট, যেটা ওনারা বলতে পারবেন, আমার চেয়ে ওনারা বিজ্ঞ, সেটা আমি জানতে চাই যে যদি সেফ চলে যাবার জন্য ওদের যে বলা হচ্ছিল এক্ষুনি যে ওদেরকে চলে যেতে দেওয়া হলো ব্যাংককে, যারা ঘাতক যারা, তো তখন কি উনি কি একদমই জানতেন না যে জেলের মধ্যে এই ঘটনা ঘটেছে? দৃশ্যত মনে হয় যে অন্তত মেজর নাসিরের বইটি পড়েও মনে হয় যে তাদের অজান্তে এটা ঘটে গেছে, এবং যখন প্লেন উড়ে গেছে তারপরেই হয়তো তারা বুঝেছেন। কিন্তু এটাও তার মধ্যে কিন্তু অনেকটা লম্বা সময় পেরিয়ে গেছে। কিন্তু যেটা মেজর নাসির তার বইতে উল্লেখ করছেন যে যেখানে তারা খালেদ মোশাররফের নেতৃত্বে অভ্যুত্থানটি করলেন এই খুনিদেরকে আইনের আওতায় আনার জন্য, সেখানে কিভাবে তারা খালেদ মোশাররফ একটা নেগোশিয়েট করে মুশতাকের সঙ্গে এবং এদের সঙ্গে, সরাসরি নূর এসছে সেখানে, সেখানে ফারুক এসছে, এবং তাদের সঙ্গে আলোচনা করে তাদেরকে একটা সেফ যেতে দিলেন, এটা তার মনেই প্রশ্ন ছিল। এবং সে কারণে কিন্তু খালেদ মোশাররফের পক্ষ থেকে তারা তাদের আনুগত্য সরিয়ে নিয়ে 5ই নভেম্বরে তারা পাল্টা আরেকটি অভ্যুত্থানের পরিকল্পনাও করেছে। 5ই নভেম্বর, আমি বলছি 7ই নভেম্বর। 7ই নভেম্বরের কিন্তু সেটা ওই যে
7ই নভেম্বরের যে খালেদ মোশাররফকে যে হত্যা করা হলো সেটা হলো 7ই নভেম্বর 11টার দিকে, এবং সেটাও কিন্তু জেল হত্যা কটার সময় হলো? না, জেল হত্যা তো অনেক আগে হয়ে গেছে, 3 থেকে। সুতরাং এটা তো 4 দিনে কেউ জানতে খালেদ মোশাররফের হত্যাকাণ্ড তো ওই খুনিরা ঘটায়নি। খালেদ মোশাররফের, এখন আমি পরিষ্কারভাবেই বলতে পারি, খালেদ মোশাররফ এবং তার সাথে আরো দুজন যে সেনানায়ক কর্নেল হায়দার এবং কর্নেল হুদা, তাদের দুজনই কিন্তু বীর সেনা, এবং হুদা তো নিজে বঙ্গবন্ধু যে আগরতলা যে মামলা সেখানকার একজন, তিনিও আসামি। নীলুফার হুদার বইটির কথাই বলছি, বইটা। এবং সেখানে জেনারেল জিয়াউর রহমান তখন মুক্ত হয়েছেন, সেকেন্ড ফিল্ড আর্টিলারিতে আছেন, এবং সেখান থেকে একটা নির্দেশ যায়, টেলিফোন যায়, এবং সেখানে তো সাধারণ সৈন্যরা তাকে হত্যা করেনি, দুজন, এবং তাদের নাম তিনিও জানেন। একজন হচ্ছে মেজর জলিল, আর ওই মেজর যশোদের মেজর জলিল না, অন্য আরেকজন হচ্ছে আসাদ। এরা দুজন গিয়ে তাদেরকে হত্যা করে, এই 3 জনকে, এবং তারা কিন্তু সেই তাদের নিজেদের। আমাদের আরেকটি বিরতি নিতে হচ্ছে। আমি যখন প্রফেসর আনোয়ার হোসেন বলছিলেন তখন মাথা নাড়ছিলেন জেনারেল ইব্রাহিম। আমরা একটু জেনারেল ইব্রাহিমকে শুনতে চাই, এবং অ্যাম্বাসেডর জমিরও খুব আগ্রহ নিয়ে আসলে আপনার ভাষণটিও শুনতে চাচ্ছেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। জেনারেল ইব্রাহিম, আমরা সবাই আপনার কথা শুনতে চাইছি, যেটি আমার মনে হয় যে অ্যাম্বাসেডর জমির এবং অধ্যাপক আনোয়ার হোসেন বলার সময় আমি শুধু, আপনি যার কথা বলছেন কর্নেল হুদার স্ত্রী নীলুফার হুদা, তিনি একটি বই লিখেছেন। সেই বইয়ের মধ্যে যে বইটির নাম কর্নেল হুদা ও আমার যুদ্ধ, তিনি জিয়াউর রহমান সাহেবের সাথে কথা বলছেন হুদা সাহেব মারা যাওয়ার পর, 7 নভেম্বর পর। কোট করছি, জিয়া ভাই আপনি থাকতে হুদা মারা গেল কিভাবে, ওকে কে মারলো, আপনি থাকতে তো ওকে মারার কথা নয়। তখন জিয়া ইংরেজিতে বললেন, হি ওয়াজ মিসগাইডেড উইথ খালেদ মোশাররফ, দ্যাটস ওয়াই হি ওয়াজ কিল্ড। আমি তাকে বললাম, খালেদ মোশাররফকেই বা মারা হবে কেন, তিনি তো আপনাকে মারেননি, যিনি 1 ফোঁটা রক্ত ঝরাননি তাকে কেন মারা হলো, আপনার লোকেরা কেন তাকে মারবেন। জিয়াউর রহমান আমার কথার উপর চুপ থাকলেন, টেলিফোনের রিসিভার রেখে দিলেন। আমি এই জায়গা থেকে আপনাকে একটু শুরু করতে বলছি। বিরতির সময় আমার আর সাবেক রাষ্ট্রদূত বা অ্যাম্বাসেডর জমির ভাইয়ের মধ্যে একটা চুক্তি হয়েছে, সমঝোতা। উনি ওনার লেখা 3টা বই আমাকে উপহার দিবেন, আর আমি আমার লেখা একটা বই মিশ্র কথন ওনাকে উপহার দিব। আপনার সঙ্গে এই সমঝোতাটা হয় নাই, অতএব আপনি বইটা কিনে পড়বেন। আচ্ছা, এটা হলো একটা গল্প। উনি আমার বড় ভাই, পার্বত্য চট্টগ্রাম, আমরা একসঙ্গে এত কাজ করেছি, দ্যাট উই লাইক ইচ আদার। আপনি যে এই কথাটা রেফারেন্স দিয়েছেন, আমি এটাকে এই নিয়মই বলতে চাই যে 15ই আগস্টের পর থেকে তো একটু একটু করে বটেই, কিন্তু 3 নভেম্বর থেকে 7 নভেম্বর এই 4টা দিন 3, 4, 5, 6, 7 5টা দিন ঘটনাবলী এতগুলো ডাইমেনশন বাঙ্গিক ছিল, এত দ্রুত ঘটছিল, এত বেশি নায়ক মহানায়ক খলনায়ক ছিল, নায়ক মহানায়ক খলনায়ক ছিল, যেটাকে একটা আঙ্গিকে একটা স্পটে ফিক্স করে রায় দেওয়া অসম্ভব এবং অনুচিত। আমি সকলের সামনে বলতে রাজি আছি, চাইতে রাজি আছি, পূর্ণাঙ্গ ঘটনার একটা তদন্ত এখনো হওয়ার মতো টাইম আছে। যদিও মনে করুন অনেক সেনাবাহিনীর কর্মকর্তা সিনিয়র অফিসার এখন আর নাই, ওনারা মরহুম হয়ে গেছেন, আল্লাহ ওনাদের বেহেশত নসিব করুন। তো যিনি লিখেছেন নীলুফার হুদা, উনি আমাদের সম্মানিত ভাবি, আমরা সামনে পেলে তো সম্মান দেখিয়ে ভাবি ডাকি, উনি আমাদের থেকে অনেক জ্যেষ্ঠ, উনিও জ্যেষ্ঠ, স্যার হুদা সাহেব তো অনেক জ্যেষ্ঠ। ওনাদের মৃত্যুটা কোন পরিবেশে কেমনি হয়েছে আমি তার ব্যক্তিগত সাক্ষী না, কিন্তু সেকেন্ড ফিল্ড রেজিমেন্ট ক্যান্টনমেন্টের ভিতরে একটা ইউনিটের অফিসে ওই সময় মনে করুন আমরাও উপস্থিত ছিলাম, আমি নিজেও উপস্থিত ছিলাম। আমার ডাইন কাঁধে মেজরের র্যাঙ্ক লাগানো ছিল শাপলা, আমার বাম কাঁধে শাপলাটি একজন সৈনিক 2 ঘন্টা আগে কেড়ে নিয়ে গেছিলেন, সেটা বিহীন আমি ছিলাম। কারণ আমার আপন বড় ভাইরা প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সিও লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মতিউর রহমান বীর প্রতীক খালেদ মোশাররফ সাহেবের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে, ওতপ্রোতভাবে, নিবিড় এবং ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। অথবা আমি সেটা নিয়েও চিন্তায় ছিলাম যে ঘটনাটা কি, উনি কোথায় কেমন আছে। কথাটা বলছি এই জন্য, হঠাৎ করে দেখি কি একটা জাপানিজ হিনো ট্রাক, রক্ষী বাহিনীর হিনো ট্রাক সেকেন্ড ফিল্ডের এখানে আসলো। আসার পরে সবাই ট্রাকের উপরে একটু লাফ দিয়ে দেখতে চেষ্টা করছে ভিতরে কি, দেখা গেল যে 3টি ডেড বডি পড়ে আছে। কার? ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফ, কর্নেল খন্দকার নাজমুল হুদা এবং এটিএম হায়দার। রাইট। সকলের মন এত ব্যথিত ছিল। বাট লেট ইট অলসো বি সেড,
যে এটা একটা আইসোলেটেড ঘটনা না, এটা একটা ঘটনা প্রবাহের মধ্যে একটা জিনিস হয়েছে। আমরা আমাদের সহযোদ্ধা, আমাদের জ্যেষ্ঠ সহযোদ্ধাদের মৃত্যুতে মনে কষ্ট পেয়েছি, বাট ওই মুহূর্তে রায় দেওয়ার মতো কোনো কিছু বলার মতো কারো ছিল না। 7ই নভেম্বরের ঘটনাটা তো হঠাৎ করে হয়নি। যে কথাটা তিনি বললেন প্রফেসর আনোয়ার সাহেব, তখন আমি যেমন কনিষ্ঠ সেনা কর্মকর্তা, উনিও তখন কনিষ্ঠ একজন ব্যক্তি জড়িত ছিলেন। আমিও সেই লিফলেট দেখেছি। সেই লিফলেটের একটি অংশ তো আমরা বলছি না যে সিপাহি সিপাহি ভাই ভাই অফিসারের কল্যাণ চাই, সিপাহি সিপাহি ভাই ভাই এটা সম্পূর্ণ অফিসারের মিথ্যা। রক্ত চাই। এটা আপনি ঠিক বলছেন না, কারণ ঠিক বলছি আমি সেই লিফলেট এবং এই ঠিক বলছি যে এই যে লিফলেট এখানে আছে, এই যে নাসিরউদ্দিনের বইতে লিফলেটটি আছে, আপনি দেখান যে এই কথাটি কখনো আছে, কোথায় আছে। এইটাই ঢাকা ক্যান্টনমেন্টের প্রচারণা সশরীরে বলছেন সৈনিকদের আপনি মুখের দেখেছেন থেকে। আমি তো রাত 12টায় সৈনিকদের কাছে গেছি। তবে শুনে রাখেন, শুনে রাখেন, মেজর হাফিজউদ্দিন এখন বেঁচে আপনি আছে। আমার কথা শুনে আমি রাখেন। এখন তর্কে যাব না, আমাকে বলতে দেন প্লিজ। তো ওই রাত্রে আমরা এই যে প্রচারণা, সংক্ষেপ, এই প্রচারণাটা আমাদেরকে যে নিয়ে গেছে, কেন আমি কাউকে দোষ দিতে বলছি না। কর্নেল তাহের কেন গোপনে সৈনিক সংস্থা করেছেন, প্রফেসর সাহেব এটাকে জাস্টিফাই করতে চেষ্টা করবেন, আরেকজন হতে চেষ্টা করবেন ইয়েস, আমি বলবো নো। আমরা বলবো না এটা সেনাবাহিনীর জন্য সাংঘাতিক ক্ষতিকারক কাজ হয়েছে, আমাদের জন্য সাংঘাতিক বাজে একটা বা খারাপ একটা প্রেসিডেন্ট সেট হয়েছে। অল দিস ইভেন্টস, এবং জিয়াউর রহমান সাহেবকে যে বন্দী করেছিলেন তাকে তো আবার সৈনিকরাই মুক্ত করেছে। জিয়াউর রহমান সাহেব তো নিজের থেকে লাভ দিয়ে ঘর থেকে বেরোতে পারেন। আমাদের আর সময় হি অলসো পসিবলি ডিড নট হ্যাভ full control over the situation. আমি শুধু এটাই নিবেদন, but he thought he was মানে হুদা was misguided by Mr. খালেদ ওই সময়ের মধ্যে। আরেকটি কথা নীলুফার হুদা বলছেন, সেটি স্যার আপনারা অনেক লোকই বলতে পারেন খালেদ ভাই। স্যার আরেকটি কথা উনি বলছেন যে অনেকে হুদা আর খালেদ মোশাররফের দোষ ধরে, জাসদের ওরা সিপাহী বিপ্লব করে ওদের চিহ্নিত করলো ভারতের দালাল বলে। বঙ্গবন্ধুকে যখন মেরে ফেললো তখন আমি হুদাকে বলছিলাম দেখো আমার ভালো লাগছে না, চলো আমরা ভারত চলে যাই। উনি তখন বলছেন ভারতে যাবো কেন, ভারত আমাদের বাঁচতে দেবে না। আমি বলছিলাম কেন, তখন হুদা বলছিলেন কোন দেশ স্বাধীন হলে সেই দেশের মুক্তিযোদ্ধাদের কেউ বাঁচতে দেয় না, ইতিহাসে মুক্তিযোদ্ধাদের বাঁচিয়ে রাখার সিদ্ধান্ত কম। তো আপনারা যে জেনারেল খালেদ মোশাররফের বিরুদ্ধে সে সময় এটি প্রচারণা চালিয়েছিলেন সেই সময়, এবং যেটি আপনি বললেন যে ওই লিফলেটের মধ্যে এটি ছিল না, কিন্তু আমরা তো এরকমই শুনেছি যে ওই লিফলেটে এটি ছিল, ওই প্রচারণাটা চালিয়েই আসলে খালেদ মোশাররফকে অফিসারদেরকে মারা হয়েছে না। আমি সেকেন্ড মেম্বার লিগে জয়েনিংদের থেকে বলতে স্যার আমাদের একদমই সময় নাই। আসলে হয়েছে কি, এই যে ঘটনাগুলো যে এক একজন এক একটা কথা বলে দিচ্ছে, কিন্তু এখানে আমি নিজেই এখানে যিনি এই 3রা নভেম্বরের অভ্যুত্থান, তার এখানেই সেই সব লিফলেট গুলো এখানে আছে। সুতরাং সেখানে লিফলেটগুলি কি ছবি আছে নাকি লিফলেটগুলি টাইপ করা আছে? বক্তব্য আছে। এই যে লিফলেটগুলি বক্তব্য, হ্যাঁ আচ্ছা। আবার লিফলেটগুলোর ছবিও এখন যে পাওয়া যাবে না, তবে এটা ঠিক যে এগুলো নিয়ে অনুসন্ধান হওয়া উচিত। এবং তবে খালেদ মোশাররফের কে যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের এত বছর পরে যেটা এখন পরিষ্কার হয়ে যাচ্ছে এবং যেটা হয়তো সেই তদন্তের মধ্য দিয়ে আরো বেরিয়ে আসবে, সেটা হলো এই হত্যাকাণ্ডের সঙ্গে দুজন মানুষ কিন্তু নিহত হয়েছে, একজন খালেদ মোশাররফ, আরেকজন কর্নেল তাহের। দুজন যুদ্ধাহত এবং দুজন কিন্তু নিহত হয়েছেন একই ষড়যন্ত্রের বলি হয়ে, এবং সেই ষড়যন্ত্রের হোতা ছিলেন জেনারেল জিয়াউর রহমান, এবং উভয়ই কিন্তু প্রতারিত হয়েছেন। এটা ঠিক যে যেটা নীলুফার হুদা বলছেন যে খালেদ মোশাররফ কিন্তু জিয়াকে বন্দী করেছেন, মারেননি। এবং সেটা শুধু এখন নয়, 71 সালে যে খাদেম হোসেন রাজা বলছেন খালেদ মোশাররফকে, তিনি প্রশংসা করছেন যে তিনি দুজন পাকিস্তানি অফিসারকে বন্দী করেছেন, কিন্তু ভারতীয় সেনাদের হাতে দিয়ে দিয়েছেন, তাদেরকে হত্যা করেননি। খালেদ মোশাররফ তাই করেছেন, কর্নেল তাহেরও কিন্তু তাই। এই যে ওনারা যে এইসব কথাবার্তা বলে দেন, সাধারণ সৈন্যরা বলছে যে আমরা এই অফিসাররা তারা ষড়যন্ত্র করে, বঙ্গবন্ধুকে মেরেছে, আমরা তাদের শেষ করে দেব, আপনারা সিভিলিয়ানদের, খারাপ লোকদের মেরে ফেলেন। কর্নেল তাহের বুঝিয়েছেন যে হত্যাকাণ্ড না, এবং খালেদ মোশাররফকে হত্যা করা যাবে না। সত্য কথা। আমরা আপনাকে 20 সেকেন্ড শুনতে পারবো, আপনি যদি এই সম্পর্কে একটা মন্তব্য করেন। আপনি খুবই মনোযোগ দিয়ে শুনছিলেন। আমি শুধু এইটুকু বলি যে আমি আশ্চর্য হচ্ছি, এত বড় একটা দুর্ঘটনার পরে এখনো পর্যন্ত কোন রকমের তদন্তের মাধ্যমে এটা পরিষ্কার হয়নি যে এই ঘটনাটা ঘটলো কি করে, কারা ঘটালো, এবং এইটার যে দৃশ্যতমূলকভাবে একটা শাস্তি হওয়া দরকার। আমি সবসময় বলি যেটা, এই যে ইনডেমনিটি অর্ডিন্যান্স 15 আগস্টের পরে, আর এই দ্বিতীয় হচ্ছে এইটা, এই দুইটার কারণে কিন্তু আজকে যদি কোনো কারণে এই যে মৌলিক অবক্ষয় হয়ে থাকে, নৈতিক অবক্ষয় হয়ে থাকে, এবং বিচারণে তো সংস্কৃতি তৈরি হয়ে থাকে, পুরো জিনিস। 20 সেকেন্ড প্লিজ। 1 নম্বর বাক্য হলো
যে প্রফেসর সাহেব যে জেনারেল জিয়াউর রহমানকে অভিযুক্ত করে বক্তব্য রাখলেন, আমি সেটা প্রতিবাদ করছি, কারণ এটা যুক্তিতে বা বিচারে বা তদন্তে সমর্থনযোগ্য নয়। দ্বিতীয়, নীলুফার হুদার বই থেকে একটি লাইন আপনি পড়েছেন, দারুণ লাইন, চমৎকার লাইন, ওনাকে অভিনন্দন জানাচ্ছি যে মুক্তিযোদ্ধাগণকে কেউ বাঁচতে দেয় না। ইব্রাহিম, আপনাকে অনেক ধন্যবাদ। আমি রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা অধ্যাপক আনোয়ার হোসেন এবং মিস্টার জমির, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি মিশ্র করেন বইটা কিন্তু কিনে পড়েন। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।